Respected doctors and midterm pediatric aspirants who joined us today. I'm Dr. Farhana Zarin, Assistant Registrar of Pediatrics in Chittagong Medical College Hospital. I'm hosting you all today. আসলে আমাদের এখন হচ্ছে মার্চ চলছে, আমাদের পরীক্ষা হচ্ছে জুন মাসে, 1 মাস এগিয়ে এসেছে পরীক্ষা, আমাদের হাতে সময় আর 3 মাস। এই 3 মাসে আসলে আমরা মিড টার্ম পেডিয়াট্রিক্স এর জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করব, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা কি করতে পারি। 3 মাস সময়টা আসলে কারোর জন্য খুব ভয়ের, খুব চাপের, আবার আসলে একটু ভালো করে দেখতে গেলে ইটস এ বিগ অপরচুনিটি। 3 মাস কোনো কম সময় না। 3 মাসে আমরা নিজেদেরকে একদম টোটালি ব্রেক ডাউন করে একদম টোটাল প্রিপেয়ার্ড ওয়েতে আমরা এই প্রিপারেশন পরীক্ষার জন্য বসতে পারি। আর এটার টোটাল একটা গাইডলাইন দেওয়ার জন্য আমাদের আজকের এই আলোচনা। আমাদের সাথে আছেন আমাদের দুজন ডেডিকেটেড এবং খুবই পপুলার মেন্টর জেনেসিস মিড টার্মের। আমাদের সাথে আছেন ডক্টর নাফিসা নাওয়ার, এফসিপিএস পার্ট 2 ট্রেনি, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল, এবং ডক্টর আবুজার জিফারি ভাইয়া, যিনি হচ্ছে পেডিয়াট্রিক এফসিপিএস কার্ডিওলজির অ্যাডভান্স ট্রেনিং হিসেবে আছে, এবং দুজনই হচ্ছে এই মিড টার্ম পেডিয়াট্রিক জেনেসিস এর যে কোর্স সেটার একটা এক্স স্টুডেন্ট ছিল। আমরা সবাই একসাথে এখান থেকে পাশ করেছি। যাই হোক, আমরা আজকের কথা বাড়াবো না। কিভাবে একটা শর্ট টাইমের মধ্যে আমরা নিজেদেরকে ব্রেকডাউন করে এবং আমাদের ওয়ার্ডের যে কনস্ট্যান্ট প্রেশার, আমাদের যে এক্সপোজার গুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে এই প্রিপারেশনটা নিতে পারি, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে আমি ডক্টর নাফিসা নাওয়ার আপুকে রিকোয়েস্ট করছি, আপু আপনার পক্ষ থেকে যা বলার আছে শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ডক্টর হোসেন আমি সিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে শহীদ সরোজিনী কলেজ কর্মরত আছি। আজকে আমরা যেই প্রোগ্রামটার ওরিয়েন্টেশনের জন্য বা যেই লাইভ সেশনটার জন্য আমরা এখানে একসাথে হয়েছি সেটা হচ্ছে জুনে যে হচ্ছে এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর যে পরীক্ষাটা হবে সেই এই টাইম ডিউরেশনের মধ্যে আমরা কিভাবে ওই পরীক্ষাটার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবো। ঠিক আছে। এখন আমরা ইউজুয়ালি যারা হচ্ছে এইবার পরীক্ষার্থী, জুনের পরীক্ষার্থী, তারা হচ্ছে কোয়েশ্চেনটা কি করে আমাদের কাছে, আমরা কি ধরনের কোয়েশ্চেন পাই যে আপু টাইমটা তো অনেক কম আছে, 3.5 মাস, এর মধ্যে কি আমি নিজেকে মানে পরীক্ষা দেওয়ার মতো হচ্ছে প্রিপেয়ার করতে পারবো, বা হচ্ছে আপু বাসায় অনেক ঝামেলা আছে, এগুলো সেরে তারপরে এই সমস্যাগুলো সলভ হলে তারপর আমি পরীক্ষায় বসতে চাই, বা ওয়ার্ডে এত প্রেশার, এগুলো নিতে পারতেছি না, এখন কিভাবে হচ্ছে প্রিপারেশনটা নিব। এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের সমস্যারই সবাই আসলে সম্মুখীন হয়। এবং আপনি যদি চিন্তা করেন যে আপনি এই সমস্যায় আছেন, তাহলে এটা মাথায় রাখবেন সবাই কোনো না কোনো সমস্যা থেকে এসেই হচ্ছে এই হচ্ছে প্রিপারেশনটা নিচ্ছে। ঠিক আছে। সো এখন আপনাকে যেটা চিন্তা করতে হবে, যতটুকুই সময় আছে ওইটা কিভাবে ইউটিলাইজ করব। তাহলে আমাদের পরীক্ষা আমরা সবাই জানি বিসিপিএস থেকে আগিয়ে দেওয়া হয়েছে, জুনের মধ্যে আমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমাদের হাতে সময়ও কম থাকতেছে, তাই না? যেহেতু সময় কম, তাহলে ওই সময়ের মধ্যে আমাকে ফার্স্ট যেই প্রায়োরিটিটা দিতে হবে যে আমার যে এই ভাস্ট সিলেবাসটা সেটা আমি কিভাবে একটা আহ গুছিয়ে আনতে পারবো একটা স্টাডি প্ল্যানের মাধ্যমে। ঠিক আছে, যে আমি এই সময়ের মধ্যে কিভাবে এই আমার পড়াটাকে শেষ করব। পড়াটাকে শেষ করে ফার্স্টেই আপনার যেটা কি করতে হবে, আপনাকে জানতে হবে যে আপনার সিলেবাস সম্পর্কে, যেটা আমাদের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সিলেবাসটা সম্পর্কে জানতে পারবেন, এবং জানতে পারবেন যে হচ্ছে সিস্টেম ওয়াইজ কিভাবে আমরা টপিকগুলো সিলেক্ট করে পড়বো। এবং হচ্ছে একটা সিস্টেম থেকে তো অনেক টাইপেরই কোয়েশ্চেন আসে, তো ওই কোয়েশ্চেন গুলা আসলে আমি কিভাবে, যখন আমি এসবি এর জন্য পড়বো, এসএকিউর জন্য পড়বো, তখন কিভাবে চিন্তা করে পড়বো, বা আমাকে এই টপিক গুলা থেকে কি কি সিনারিও বেসড কোশ্চেন দিতে পারে, কারণ ওখানে খুবই টু দা পয়েন্ট কোশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আমাকে ওই টপিক গুলো পড়ার জন্য আমার ম্যাটেরিয়াল কি হবে, আমরা আবিদ মোল্লা স্যারের বই পড়বো নাকি নেলসনের কোন টপিক পড়বো, একলা স্যারের কোন বই টপিক পড়বো। তো আমাদের সবকিছুই লাগবে, কিন্তু একটা মূল বই ধরে তারপর বাকিটুকু কিভাবে আমি অ্যাডজাস্ট করে টপিক গুলো সিলেক্ট করে আমি আমার কোর্স এই সময়ের মধ্যে শেষ করতে পারবো, এই একটা প্ল্যান আপনাকে রাখতে হবে যে আমি এই সময়ের মধ্যে এভাবে করে আমার এই টপিক এই সিস্টেম ওয়াইজ পড়বো। যেমন আমি ধরেন হচ্ছে চিন্তা করলাম স্যাম নিয়ে পড়বো, আজকে আমি স্যাম নিয়ে পড়বো, স্যামের আমি কি পড়বো,
স্যামের ডায়াগনোসিস কিভাবে করে সেভাবে পড়বো। স্যামের কমপ্লিকেশন গুলো অবশ্যই পড়তে হবে। এই কমপ্লিকেশন গুলোর ম্যানেজমেন্ট আসে, যেমন স্যাম আসছে সাথে ডায়রিয়া আসছে, এখন ম্যানেজমেন্ট কি? স্যাম আসছে, শক আসছে, ম্যানেজমেন্ট কি? হাইপোগ্লাইসেমিয়া আসছে, এরকম সিনারিও দিবে, সেটার ম্যানেজমেন্টটা কি? সো ওইগুলো আপনি কিভাবে সাজাবেন, যে একটা টপিক যখন পড়বেন ওইখান থেকে আপনি একটা সিস্টেম যখন পড়বেন ওখান থেকে কি করে টপিকটা তুলে আপনি হ্যাঁ এসএকিউর জন্য পড়বেন, সেটাই হচ্ছে আপনার একটা প্ল্যানে রাখতে হবে, সেটা এই সময়ের মধ্যে। কারণ আপনি থরলি তো পড়তে পারবেন না, কিভাবে গুছিয়ে আপনার টপিক গুলো একটা কোয়েনসাইজ করে আপনি মাথায় ঢুকাবেন, সেটাই হচ্ছে মূল কাজ এই 3.5 মাসের মধ্যে। এবং অবশ্যই আপনি যদি প্রিভিয়াস যারা পাশ করেছে, আপনারা নিশ্চয়ই ট্রেনিং এ আছেন, আপনাদের সাথে আপনাদের সিনিয়ররা আছে যারা পাশ করে গেছে, তাদের কাছ থেকে জানলে বুঝবেন, কথা বলে বুঝবেন যে এই 3.5 মাসের মধ্যে এটা সম্ভব, কিন্তু হইতে হবে একটু ডেডিকেটেড। আর হচ্ছে একটু মানে প্র্যাকটিস মেনটেন করতে হবে, একটু ট্রিকি ভাবে হচ্ছে পড়ালেখাটা করতে হবে। আচ্ছা, সাথে সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যখন পড়বো তখন এই পড়াটার মধ্যে যে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা, টপিকগুলো আমাকে অবশ্যই বুঝতে হবে। এই টপিকগুলো বোঝার জন্য যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে, মানে বিসিপিএস এর কিছু প্যাটার্ন থাকে যে এই কোয়েশ্চেন বা এই টপিকগুলো বিসিপিএস এর খুব পছন্দ, প্রতিবার এখান থেকে কোয়েশ্চেন আসে। যেমন আমরা যখন আমরা পড়ি আমরা বুঝি যে হলো গিয়ে রিকেটস বিসিপিএস এর অনেক পছন্দের একটা টপিক, স্ক্যারভি রিকেটস, তো এগুলো খুব পছন্দের একটা টপিক। তো স্যাম, তারপর ডেঙ্গু, মানে এগুলো খুবই পছন্দের একটা টপিক, এখান থেকে আশেপাশে ঘুরে কোনো না কোনো কোয়েশ্চেন আসবে। যেহেতু আসবে কোয়েশ্চেন, সেহেতু আমাদের ওই টপিক থেকে এন্ড কিভাবে একটা রেজাল্ট আনতে হবে, যাতে আমি ওইখানের একটা কোয়েশ্চেন বা একটা ইয়েতেও না ছেড়ে আসি, সেটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, যে একটা টপিক যখন পড়বো ওইখান থেকে নিজের মাথায় এটা ঢুকাতে হবে যে হলো গিয়ে আর কি কোয়েশ্চেন আসতে পারে। আর সেটার জন্য আপনাকে করতে হবে কি, যেহেতু আপনি বুঝতে চান যে হলো গিয়ে এই টপিক গুলা এবার হচ্ছে হিট টপিক হইতে পারে, এবার এই টপিক গুলা থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেটার জন্য আপনাকে কি করতে হবে, সাথে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। তো কোয়েশ্চেন অ্যানালাইসিসের জন্য আমাদের কাছে বিসিপিএস এর প্রিভিয়াস যে কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলা থেকে আমরা যদি ওইগুলো নিয়ে আলোচনা করি, যেমন আমাদের জেনেসিস এর ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমরা যখন টপিক পড়ি সেখান থেকে তো আমরা বলে দিই যে হচ্ছে এই টপিক পড়তে হবে, এই কোয়েশ্চেনটা বিসিপিএস এ এসেছিল, এই কোয়েশ্চেনের এই টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে, এই ইনভেস্টিগেশন গুলো লিখতে হবে, ট্রিটমেন্ট এভাবে লিখতে হবে। ওটা তো আমরা ক্লাসের সময় বলি। এবং হচ্ছে আর কি কোয়েশ্চেন আসতে পারে ওই টপিক থেকে অন্যভাবে, সেটাও হচ্ছে আলোচনা করা হয়। বা দেখা যায় আমাদের এই টপিকের বাইরেও, মানে ক্লাসের বাইরেও দেখা যায় যেমন সলভ ক্লাস থাকে, তারপর হচ্ছে আমাদের যে হলো গিয়ে রিভিউ এক্সাম গুলো থাকে সেগুলোর সলভ ক্লাস থাকে, ওগুলোর মধ্যেও আমাদের এই আলোচনাগুলো হয় যে হলো গিয়ে এই টপিক গুলা থেকে যেগুলো হচ্ছে মোস্ট রিলেটেবল, মোস্ট ইম্পর্টেন্ট এবারের, সেই টপিক থেকে আমি কিভাবে অ্যান্সার গুলো করবো বা আর কি কোয়েশ্চেন গুলো অ্যারাইজ করতে পারে বিসিপিএস থেকে। তো এর জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার এর প্রত্যেকটা কোয়েশ্চেন এবং প্রত্যেকটা আমরা হচ্ছে সিস্টেম ওয়াইজ, যেমন হচ্ছে আপনার কাছে তো পুরো একটা কোয়েশ্চেন থাকবে, কিন্তু ক্লাস করলে আপনি বুঝবেন যে হ্যাঁ আজকে ধরেন হচ্ছে হেমাটো অঙ্কর ক্লাস হচ্ছে, তো হেমাটো অঙ্কতে আপনাকে জানানো হবে যে এই যে ধরেন অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অ্যাকিউট লিউকেমিয়া, এগুলোর হচ্ছে পার্থক্যটা আসছে, ল্যাবরেটরি ডিফারেন্স বা হচ্ছে ক্লিনিক্যাল ডিফারেন্স এটা এসেছে, বা বন উইলব্রেন্ডের হচ্ছে প্যাথোলজিটা এসেছে। তো আপনি তখন মাথায় স্ট্রাইক করবে বন উইলব্রেন্ডের প্যাথোলজি দিয়ে যে আসতে পারে, তাহলে তো আইটিপির প্যাথোলজিও আসতে পারে। সো ওইভাবে করে আপনি রিলেট করবেন যে তাহলে এই ধরনের প্যাথোলজি আসতে পারে, প্যাথোজেনেসিস আসতে পারে, তাহলে আপনি যখন পড়বেন আপনার পড়াটা ওইভাবে হবে। ঠিক আছে? তাহলে কোয়েশ্চেন অ্যানালাইসিস করা বা কোয়েশ্চেন সম্পর্কে জানা, বা ধরেন আপনার কাছে মনে হতে পারে যে কোয়েশ্চেনটা এরকম, বা এটার অ্যান্সারটা আপনি কিভাবে দিবেন, যদি আলোচনা করেন বা হচ্ছে যদি এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখা যাবে জিনিসগুলো ক্লিয়ার হবে। আবার কিছু কোয়েশ্চেন থাকে গদবাঁধা, কিছু হচ্ছে মানে পয়েন্ট দিয়ে দেয়, ওগুলো থেকে আমি ডিডি কি করে আনবো, তো ওটা তো একটা ডায়াগনোসিস না, সো 3টা ডিডি আমি কি করে সাজাবো, সেগুলো নিয়েও আপনাকে বুঝতে হবে। সো কোয়েশ্চেন অ্যানালাইসিসটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন অ্যানালাইসিস যদি আপনি করে ফেলেন তাহলে বুঝবেন যে হলো গিয়ে এই টপিক গুলা খুবই হিট, এবং এই টপিক গুলা থেকে হচ্ছে আমার কোয়েশ্চেন আসবে। গেল। তারপর আপনার কি, আমাদের শুধু এসএকিউ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের এসবিএ তেও কিন্তু হচ্ছে একটা বিশাল মার্কস ক্যারি করে, তাই না?
তো এসবিএ তে যখন বিশাল মার্কস ক্যারি করে তাহলে আমাকে কি করতে হবে, দেখা যাবে হচ্ছে আমি বইয়ের কোন অংশটুকু হচ্ছে, মানে বইটা তো আমি পড়বো, আমার ওইখান থেকে জাস্ট কিছু নলেজ থাকতে হবে। আমরা সাধারণত বই পড়ি, তারপর হচ্ছে ওয়ার্ডে কাজ করি, পেশেন্ট দেখি, মর্নিং সেশনে থাকি, রাউন্ডে থাকি, এই 5 জায়গার যে সামারি সেটাই হচ্ছে আমাদের এসবিএ তে আসবে। ঠিক আছে, এই পুরা সামারাইজ করে আমাদের একটা এসবিএ এর আমরা দেখা যাবে হলো গিয়ে কোয়েশ্চেন যেটা আসবে সেটা এভাবে করেই আমরা অ্যান্সার দিতে হবে যে আমি ওয়ার্ডে এটা শুনেছিলাম, বইয়ে এটা পড়েছিলাম, বা রাউন্ডে এটা শুনেছিলাম। সো আপনাকে প্রত্যেকটা স্টেপের নলেজ কিভাবে গ্যাদার করে আউটপুটটা দিতে হবে সেটার জন্য আপনাকে অবশ্যই এই 3.5 মাসে একটা গাইডলাইনের মধ্যে আসতে হবে। ঠিক আছে, এগুলোকে আর প্যারা হিসেবে নেওয়া যাবে না, বা মর্নিং সেশন বা হচ্ছে রাউন্ড, এগুলো প্যারা হিসেবে না নিয়ে এগুলোকে হচ্ছে একটা যে ইম্পর্টেন্ট সোর্স অফ নলেজ হিসেবে নিতে হবে। প্লাস হচ্ছে ধরেন একটা রুটিন আছে, যেহেতু এখন একটা রুটিনের মধ্যে ঢুকে গেলে কিন্তু আমরা পড়াটা ইজি হয়ে যায়। যেমন আমাদের একটা রুটিন আছে যে আমাদের আজকে ধরেন কি ক্লাস হচ্ছে, রেসপিরেটরি ক্লাস হচ্ছে। তো রেসপিরেটরি সিস্টেমে যখন ক্লাস হচ্ছে তখন আমি একটা আমার পেশেন্ট পেলাম, সেখানে আমি নিউমোনিয়ার পেশেন্ট পেলাম বা প্লুরাল এফিউশনের পেশেন্ট পেলাম। সো আমাকে সেই পেশেন্টটা সেদিনই গিয়ে হচ্ছে ওয়ার্ডে এক্সামিনেশন করতে হবে। নট নেসেসারি সব বিসিপিএস এ যখন হলো গিয়ে পরীক্ষা হয় শর্ট কেসে যে হলো গিয়ে সবগুলো ফাইন্ডিংস থাকবে সেরকম না, কিন্তু ওয়ে অফ গোয়িং টু দ্য পেশেন্ট, হাতের যে মুভমেন্ট সেগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আপনি ওয়ার্ডে পেশেন্টের গায়ে গায়ে হাত দিয়ে জিনিসগুলো করেছেন নাকি সেটা স্যার ম্যাডামরা আপনার পেশেন্টের সাথে ডিলটা দেখলেই বুঝে ফেলবে। আপনার অ্যাপ্রোচ কিরকম, আপনি পেশেন্টের সাথে কিভাবে র্যাপো বিল্ড করতেছেন সেটাই হচ্ছে আপনার ওখানে পরীক্ষা। ঠিক আছে, তারপর আপনি আউটপুটটা তো দিবেনই, কারণ আপনি যদি পেশেন্টের গায়ে হাত দেন তাহলে অবশ্যই আপনি ওইখানে একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখতে পারবেন। সো আপনার যে ধরেন হচ্ছে একটা লং একটা হচ্ছে সিস্টেম পড়ানো হলো, ওই সিস্টেম থেকে আপনি হচ্ছে সেদিন ওয়ার্ডে গিয়ে আপনার যারা ফেলো কলিগ থাকবে এবং আপনার যারা হচ্ছে এবার এক্সামিনি থাকবে তাদের সাথে গিয়ে অবশ্যই পেশেন্টের গায়ে হাত দিবেন, ওই সিস্টেমটা এক্সামিনেশন করবেন। তাহলে দেখবেন যে আপনার ওই টপিকটা পুরোপুরি কিন্তু শেষ। আপনি কিন্তু ওই টপিক থেকে হচ্ছে ইয়েও চলে আসতেছে, এসবিও পড়ে ফেললেন, এসএকিউ পড়ে ফেললেন এবং ক্লিনিক্যালটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে অসপি। অসপির জন্য অবশ্যই দেখা যায় অসপিতে কি থাকে আমাদের, অসপিতে থাকে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন থাকে, তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্ট থাকে, তারপর থাকে হচ্ছে কাউন্সিলিং থাকে, তারপর প্রসিডিউর থাকে। সো আপনি কি করবেন, আপনি যখন একটা লাম্বার পাংচার হবে তখন আপনি চিন্তা করবেন যে আমি লাম্বার পাংচার যদি ওখানে দেয়, আপনি ওয়ার্ডে আমরা যেভাবে করি সেই অ্যাপ্রোচটা একটু সিস্টেমিক ওয়েতে চিন্তা করবেন। আপনি যা করলেন আপনি একটু টুকে ফেলবেন যে হচ্ছে হ্যাঁ বইয়ে তাহলে এভাবে আছে। বা একটা পেশেন্ট সম্পর্কে ধরেন প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন করা হয়েছে, ওই প্রসিডিউরটা আপনি দেখলেন, ওই যে ফিল্ম ইয়েটা আসবে, রিপোর্টটা আসবে, রিপোর্টটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে আমি যা পড়ছি সেটার সাথে মিলছে কিনা, তাহলে কিন্তু আমাদের অসপিও অনেকখানি কাভার হয়ে যায়। আর হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করলে যেটা আমরা সবচেয়ে বেশি বুঝবো সেটা হচ্ছে এখন দেখা যায় রিসেন্ট ইথিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলো থেকে কোশ্চেন আসতেছে। সেগুলো থেকে কোশ্চেন আসা তো আমরা যখন যারা ফার্স্ট পরীক্ষা দিয়ে এক্সপেক্টেড ছিল না। সো কোশ্চেন অ্যানালাইসিস করলে আপনারা ওই জিনিসগুলো বুঝবেন যে আচ্ছা এখান থেকেও তো কোশ্চেন আসা শুরু করেছে, তাহলে আমি এই টপিকটা পড়বো, আর এই টপিকটা কিরকম কোথা থেকে পড়বো, সেই জন্যই একটা কোর্সের আন্ডারে থাকলে আপনাদের হচ্ছে একটা ফুলফিল প্রিপারেশন হয়। কারণ তখন ওই যে আমি কোথা থেকে পড়বো কি করব সেটা মোটামুটি একটা গাইডলাইনের প্রেশার হয়ে যায়, তখন আপনি জাস্ট কিভাবে কনজিউম করবেন সেটাই হচ্ছে আপনার মেইন একটা ফোকাস থাকবে। আরেকটা যেটা হলো যে ওয়ার্ডের কাজগুলোকে আপনাকে হচ্ছে মানে ওয়ার্ডে যে যা করবেন সেটাই কিন্তু আপনার কাজে লাগাতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে মর্নিং সেশন আপনি ধরেন ক্লিনিক্যাল মিটিং করতেছেন বা হচ্ছে কোনো সেমিনার করতেছেন, সেই পড়াগুলোকে আপনি কি করে এসএকিউতে এসবিএ তে হচ্ছে ঠিক করে প্লেস করবেন সেটাই কিন্তু মূল একটা আর্ট একটা এক্সামিনের। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এই 3.5 মাসে আমাদের কিন্তু অনেক নলেজ আছে, ঠিক আছে, সেই 2 বছর ধরে ট্রেনিং করতেছি, মাথায় অনেক কিছু আছে। সেই জিনিসটাকে কিভাবে হচ্ছে ভাজে ভাজে ঠিক করে একটা ওয়েতে হচ্ছে ডেলিভার করবেন সেটাই হচ্ছে মেইনলি আমাদের এই 3.5 মাসের কাজ। ঠিক আছে, এই জন্য প্রয়োজন ফার্স্টে একটা
গাইডলাইন এবং ওই অনুযায়ী রুটিন মেনটেন করে চলা। কারণ হচ্ছে এই একবার যখন পরীক্ষা দিবেন সেটাই কিন্তু হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প, এবং চেষ্টা করবেন ফার্স্ট অ্যাটেম্পে যেরকম লেবার দিবেন সেটা কিন্তু পরবর্তীতে দেওয়া পসিবল হয় না, এবং সেটার আউটপুটই আপনাকে দেখা যাবে 100% আনতে হবে। ইনশাল্লাহ সেটা যদি আপনি ট্রাই করেন দেখবেন যে এই 3.5 মাসটা আপনার জন্য একটা ফ্রুটফুল হবে। সাথে সাথে অবশ্যই দোয়া এগুলো তো লাগেই, কিন্তু আপনার দিক থেকে আপনি যাতে 100% থাকেন সেটা ট্রাই করবেন। এত কিছু করার পরে যখন আপনার কোর্সটা শেষ হবে তারপরে দেখবেন যে কিছু জিনিস বাদ রয়ে যায়। সেই জিনিসগুলো আমরা কিভাবে ঠিক করবো সেটা হচ্ছে রিভিশনের মাধ্যমে। দেখা যায় আপনি যদি এই আউটলাইনটা মেনটেন করে পড়াটা শেষ করেন তাহলে আপনাদের হাতে প্রায় 30 days মতো থাকবে টু রিভাইজ। তো আপনি যদি রিভাইজ করেন তখন আপনার দেখা যাবে যে বাদ বাকি যে সমস্যাগুলা বা আপনি এতদিন পড়ার মধ্যে যে সমস্যাগুলো হচ্ছে ফেস করছেন সেগুলো হচ্ছে আপনি রিপিট করবেন। কিছু সমস্যা দেখবেন যে হচ্ছে পরবর্তীতে যখন আপনি পড়তেছেন এভাবেই হচ্ছে কমে গেছে, যে হ্যাঁ এটা আমার প্রবলেম হচ্ছে না বা এটা আমি বুঝতে অক্ষম হচ্ছি না, আমি বুঝতে পারতেছি জিনিসটা, তাহলে এভাবেই আমি ডেলিভার করব। আর কিছু জিনিস দেখা যায় সমস্যা থাকলে সেটা অবশ্যই হচ্ছে আপনি বুঝলেন এবং হচ্ছে পরীক্ষার আগে এটা যদি আইডেন্টিফাই করে ফেললেন তাহলে আপনার সলিউশনটাও হয়ে গেল, এবং দেখা যায় হলো গিয়ে আপনি যে কোনো সময় মেন্টরদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলে দেখা যায় আমাদের হচ্ছে মেইন কি, আমরা যদি একটু বলে বলে পড়ি, গ্রুপ স্টাডি করি, একটু হচ্ছে নিজেরা বলি, তাহলে দেখা যায় ফ্লুয়েন্সিটা আসে এবং আমরা সেই জিনিসটাই হচ্ছে মাথায়ও থাকে। এবং হচ্ছে এটার মূল আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের দেখা যায় আমরা অনেকদিন ওয়ার্ডে কাজ করি, সবকিছু করি, কিন্তু পরীক্ষায় একটা টাইম ডিউরেশন মেনটেন করে বা কি লিখতে হবে সেই জিনিসটা আমরা বুঝি না। আপনি যখন জেনেসিসে পরীক্ষা দিবেন বা হচ্ছে কোয়েশ্চেন গুলো পাবেন তখন দেখা যাবে হলো গিয়ে যখন পরীক্ষার টাইম ওই সময় ধরে আপনি পরীক্ষা দিবেন ওই সময়ের মধ্যে ব্রেন স্টর্মিংটা হবে যে এইভাবে করে আমাকে অ্যান্সার করতে হবে। ওখানে খুবই শর্টে যায় যে হলো গিয়ে একটা পেশেন্টের এই ফিচার নিয়ে আসছে, ধরেন হচ্ছে ফিভার 3 দিনের, র্যাশ আসছে, তারপর হচ্ছে এখন হচ্ছে ইউরিন আউটপুট কমে গেছে, তারপর হচ্ছে সিআরটি কম, এখন আমি কি বিপি এরকম কমে আছে, এখন আমি কি করব? এখন হচ্ছে যেহেতু বিপি রেকর্ডেবল, তারপর হচ্ছে কোলকাম স্কিনের কথা বলে নাই, তাহলে হচ্ছে আমরা চিন্তা করব হচ্ছে নন শকের কথা চিন্তা করবো ডেঙ্গু ফিভারের সাথে। তাহলে আমাদের ওইখান থেকে শকের ম্যানেজমেন্টটা কি আমাদের তাহলে একেবারে ইয়ে হলো, শকের ম্যানেজমেন্টটা আমি দিব, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আমি এখন ডেঙ্গু 3 দিনের জ্বর নিয়ে আসছি, আমরা ডেঙ্গু NS1 দিব, দেখা যাবে 3টা থেকে 4টা ইনভেস্টিগেশন যাবে, ঠিক আছে। তাহলে ওইখানে আমি কিভাবে জিনিসটাকে আহ দিব এবং হচ্ছে কতটুকু শর্টের মধ্যে আমি কতটুকু হাইয়েস্ট মার্ক ক্যারি করতে পারবো সেটাই হচ্ছে মেইন, ঠিক আছে। আর হচ্ছে এসিকিউর ব্যাপারে হচ্ছে আপনি যখন আমরা পড়াবো, আমরা পড়ানোর সময়ও কিন্তু বলে দেওয়া হয় যে এই টপিকটা থেকে এসিকিউ আসে, ঠিক আছে। এবং এসিকিউ বলতে সিঙ্গেল বেসড আসে এই টপিকটা থেকে, তাহলে ওই টপিকটা থেকে আপনি পড়ার সময় একটু চিন্তা করবেন যে এই জায়গা থেকে আমি যদি পড়ি তাহলে কি কি সিঙ্গেল বেস দিতে পারে বা হচ্ছে। আর মানে বইটা যখন পড়বেন তখন হলো গিয়ে আপনি যখন হলো গিয়ে কোয়েশ্চেন গুলো সলভ করতে থাকবেন তখন বুঝবেন যে হলো গিয়ে এসবিও হলো কি কিরকম কোশ্চেন জেনেসিসে দিচ্ছে, ওগুলো সলভ করলে আপনার আইকিউটা আরেকটু বাড়বে, যে হলো গিয়ে তাহলে আমি এভাবে এভাবে পড়লে আমার সিঙ্গেল বেসটা অ্যান্সার করতে ইজি হবে। আচ্ছা, এই ফুল প্রিপারেশনটা নিয়ে আপনি যদি একটা মানে প্রপার রিভিশন দিয়ে পরীক্ষায় বসতে পারেন তাহলে দেখা যাবে হলো গিয়ে পজিটিভই একটা মানে রেজাল্ট আমরা হচ্ছে আশা করতে পারি। এই পজিটিভ রেজাল্টটা যেটা আপনার জন্য একটা খুশির কারণ, আমাদের জন্য খুশির কারণ। আর হচ্ছে এই জিনিসটা যদি আপনি অবশ্যই ইয়ে করতে চান তাহলে 3.5 মাসের মধ্যে একটা প্ল্যান ছাড়া আপনি কোনোভাবেই এই জিনিসটা এক্সিকিউট করতে পারবেন না। আর প্ল্যান করলেই হবে না, প্ল্যানটাকে অবশ্যই মেনটেন করতে হবে, যে আমি প্ল্যান করলাম এই প্ল্যানটা আমার ডে ওয়াইজ কাজগুলোকে সেভাবেই গুছাতে হবে এবং সেভাবে প্রিপারেশনটা নিতে হবে, কারণ প্ল্যান করে বসে থাকলেই হবে না, প্ল্যানটাকে এক্সিকিউট না করলে আমরা কিন্তু রেজাল্টটা পাবো না। তাহলে আপনাদের ওই কোয়েশ্চেন ওই সন্দেহ অবশ্যই বাদ দিবেন যে 3.5 মাস খুবই কম সময় একটা পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। আপনি পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু এখন 3.5 মাসে শুরু করেন নাই, আপনার পরীক্ষার প্রিপারেশন শুরু হয়েছে ডে 1 অফ ট্রেনিং, তাই না? আপনি এখন জাস্ট ওইগুলো গুছিয়ে সামারাইজ করে কিভাবে পরীক্ষা ডেলিভার করবেন সেটাই হচ্ছে আপনার এখনকার দায়িত্বটা, ঠিক আছে। আর কিভাবে প্ল্যান ওয়াইজ আগাবেন সেটা
অবশ্যই একটা কোর্সের আন্ডারে থাকলে আপনি বুঝতে পারবেন, এবং আপনি যদি জেনেসিসে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কয় ধাপে আপনি সেই পরীক্ষাটার কাছে যাচ্ছেন। আপনাকে মানে একটা হচ্ছে ব্যাচে ক্লাস, তারপর হচ্ছে একটা এক্সাম, তারপর রিভিউ এক্সাম, মক টেস্ট, কতখানি ফিল্টার হয়ে আপনি পরবর্তীতে পরীক্ষায় বসছেন। তো আপনার কনফিডেন্স যদি যত আপনি এগুলো মাঝখান দিয়ে যাবেন, আপনার কনফিডেন্সও তত কিন্তু বিল্ড আপ হবে। এই কনফিডেন্স বিল্ড আপের মাধ্যমেই দেখা যাবে হচ্ছে আপনার পরীক্ষায় যখন বিসিপিএস এ বসবেন আপনার কাছে মনে হবে যে না, আমি এতদিন যা পড়েছি সেটাই আউটপুট দিতে পেরেছি। মোটামুটি আমাদের যা মানে 3.5 মাসের এসবিএ, এসএকিউ, ক্লিনিক্যাল, তারপর হচ্ছে এগুলোর জন্য কি কি করা প্রয়োজন এবং আপনি কিভাবে সামারি করে আপনার পুরা কোর্সটাকে সাজাবেন সেটাই আমি বলার চেষ্টা করেছি। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এবং এখনই আপনারা যে সময়টুকু আছে সেটা দিয়ে আপনারা স্টার্ট করবেন। সবাইকে অল দ্য বেস্ট এবং আশা করি আপনাদের একটা সুন্দর রেজাল্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাফিসা আপু, থ্যাংক ইউ আপনার একটা খুব ইনসাইটফুল থটফুল একটা কনভারসেশনের জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে আমাদের যে জিনিসটা এখন প্রয়োজন সেটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড প্ল্যানিং। হ্যাঁ, আমাদের টোটাল যে 3 মাস 3.5 মাস সময়টা হাতে আছে ওটার জন্য একটা আমাদের স্ট্রাকচার্ড প্ল্যানিং, একটা কনসিস্টেন্ট রিভিশন এবং আমাদের যে গত 2 বছরের যে এক্সপোজার, ওই এক্সপোজারটাকে আমরা ক্লিনিক্যালি কিভাবে কাজে লাগাবো, আমাদের থিওরিটিক্যাল পড়াগুলোর জন্য কিভাবে কাজে লাগাবো, এই জিনিসটাই আপস এখানে বলতে চেয়েছে। এবং এটার মাধ্যমে আমাদের বারবার করে প্র্যাকটিস করার মাধ্যমে, আমাদের প্ল্যানে থাকার মাধ্যমে, জেনেসিসের সাথে থাকার মাধ্যমে এই আত্মবিশ্বাসটা বিল্ড করা যে আমি পরীক্ষায় বসলেই পারবো। প্রিপারেশন জিনিসটা আসলে কখনো কমপ্লিট হয় না, এটা জাস্ট আপনার আত্মবিশ্বাসের উপরই আপনাকে এগিয়ে যেতে হবে আর কি। প্রিপারেশন শেষ করে পরীক্ষায় বসেছে এরকম আসলে মানুষ আমাদের মেডিকেল লাইফ অন্তত পাওয়া যাবে না। যাই হোক, এখন আমাদের এই টোটাল যে স্ট্রাকচার প্ল্যানিং এন্ড প্রিপারেশনের কথা আমরা বলছি, ওটার জন্য আপনাদের জেনেসিস এর পক্ষ থেকে আমরা কি অফার করছি, ওটার কি রোড ম্যাপ আমরা আপনাকে দিচ্ছি, এটা বলার জন্য আমাদের সাথে আছেন আমাদের অন্যতম জনপ্রিয় মেন্টর ডক্টর আবু জাফরি ভাইয়া। ভাইয়া, ওয়েলকাম। আপনি আপনার পক্ষ থেকে আপনার স্পিচটা দিবেন কাইন্ডলি। সালাম আলাইকুম আপু, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম নাফিস আপুর কথা। অত্যন্ত চমৎকার ভাবে আসলে সামনের দিনগুলোকে কিভাবে কাজে লাগাবে সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। অ্যাকচুয়ালি আবার একটা কথা নোট করি, আরেকবার বলি যে আপনার প্রিপারেশন অ্যাকচুয়ালি শুরু হয়েছে ফ্রম দ্য ডে অফ বিগিনিং, অর্থাৎ ট্রেনিং থেকে। তো এখন এই বিষয়টা হচ্ছে যে আপনি মিড টার্ম পরীক্ষা দিবেন। এখন আপনি যত ভালো ট্রেনিং করেন না কেন, মিড টার্মে আপনাকে প্রথম যে ধাপটা আপনাকে পার করা লাগবে সেটা হচ্ছে আপনার রিটেন, দ্যাট মিনস এসবিএ এবং এসএকিউ। এখন দেখেন, আমরা ক্লিনিক্যালি যে পেশেন্ট গুলো হ্যান্ডেল করি তার ভিতরে বেশ কিছু কমন কেস আছে যেগুলো থেকে কোশ্চেন থাকবে এবং যে কোশ্চেনের অ্যান্সার গুলো হয়তো আপনি পারবেন। যেমন ধরেন, আপনি যে জায়গায় ট্রেনিং করেন না কেন, আপনি অবশ্যই থ্যালাসেমিয়া নিয়ে আপনি ডিল করছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনি যে জায়গায় ট্রেনিং করেন না কেন, আপনি হয়তো অ্যাকিউট লিউকেমিয়ার কোনো না কোনো পেশেন্ট আপনি পাইছেন, ঠিক আছে, বা নেফ্রোটিক সিনড্রোম, এজিএন, হয়তো কার্ডিওলজির কয়েকটা কেস আপনি দেখছেন, টফ বা ভিএসডি, পিডিএ, কিংবা আপনি ফেব্রাইল কনভার্সনের কোনো না কোনো পেশেন্ট আপনি দেখেছেন। এখন আপনাকে যদি বলি যে আপনি বলেন তো হেরিডিটারি স্পেরোসাইটিসের পেশেন্ট কয়জন দেখছেন, আপনারা হয়তো এমনও থাকার সম্ভাবনা আছে যে আমরা ওয়ার্ডে পাই নাই, বা এটা খুবই রেয়ার কেস, আমরা ওয়ার্ডে না পেতে পারি। পাশাপাশি উইলসনস ডিজিজ হয়তো আপনারা যারা সেন্টারে ট্রেনিং করছেন, বিশেষ করে ঢাকাতে, তারা হয়তো খুব কমনলি পাচ্ছেন, কিন্তু যারা পেরিফেরিতে ট্রেনিং করতেছেন তারা কিন্তু উইলসনস ডিজিজ নিয়ে আমরা খুব বেশি ঘাটাঘাটি করতেছি না, তাই না? তো এই টাইপ, কিংবা আপনাকে যদি বলা হয় যে আপনি নকটার্নাল এনিউরিসিস পেশেন্ট কয়টা হ্যান্ডেল করছেন, তাহলে হয়তো আমরা যারা আউটডোর করছি, তা আউটডোরে প্লেসমেন্ট থাকে যেখানে, সেখানে হয়তো আপনি নকটার্নাল এনিউরিসিস পেশেন্ট পাইলেও, কিন্তু আমরা যারা শুধুমাত্র ইনডোরে কাজ করি, ইনডোরে কিন্তু নকটার্নাল এনিউরিসিস পেশেন্ট কিন্তু আমরা অ্যাডমিটেড পেশেন্ট আমরা পাই না। এই যে আমি যে কথাগুলো বললাম, এই ডিজিজ গুলা কিন্তু সিনারিও হিসেবে আমাদের পরীক্ষাতে আসছে, ইতিপূর্বে আমাদের প্রিভিয়াস কোশ্চেনে কিন্তু আসছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই ডিজিজ গুলো যদি আপনি হ্যান্ডেল না করেন তাহলে এই সিনারিও গুলো আপনি অ্যান্সার দিতে পারবেন না। শুধুমাত্র আমরা ওয়ার্ডে কাজ করে এগুলো অ্যান্সার দেওয়া একটু কঠিন। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে রিটেনের জন্য আলাদা একটা প্রিপারেশন নিতে হবে। এখন সমস্যা হচ্ছে আমাদের পিডিয়াট্রিক্স হেক্টিক ডিউটি, নিঃসন্দেহে। এখন এই হেক্টিক ডিউটি ম্যানেজ করে আপনার রিটেন প্রিপারেশন নিজে নিজে নেওয়াটা একটু টাফ। হ্যাঁ, আপনারা যারা নিতে পারবেন তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম। আমি সবসময় আমাদের ক্লাসে, আমি যখন ক্লাস নিই তখন বলি যে, দেখেন আজকের ক্লাসে আমি আপনাদেরকে মানে মানে মঙ্গল গ্রহ থেকে নিয়ে কোনো নতুন জিনিস পড়াবো না, কিন্তু যে জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো আপনি জানেন। আমি
ক্লাসে আপনাকে ভিএসডি পড়াচ্ছি, আমি পিডিএ পড়াচ্ছি, আমি টপ পড়াচ্ছি, আমি ওয়েবস্টার্ন অ্যানোমালিস পড়াচ্ছি, এই জিনিসগুলো সবই আপনি জানেন। কিন্তু আমি আপনাকে দেখাই দিব যে কিভাবে আপনি এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করবেন, কিভাবে আপনি এক্সাম রিলেটেড পড়াশোনা করে আপনি লিখবেন। প্রিভিয়াস কোশ্চেন গুলা কেমন ছিল, প্রত্যেকটা অধ্যায় শেষে, প্রত্যেকটা টপিক শেষে এই টপিকের উপরে প্রিভিয়াস কি কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা আপনাকে দিয়ে আমি সলভ করাবো। এইভাবে আপনাকে এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনটা নিতে হবে আপনাকে, ঠিক আছে? এখন সামনে মোটামুটি 3.5 মাস সময় আছে। এই 3.5 মাস সময় আপনি কিভাবে কাজে লাগালে অ্যাকচুয়ালি ভালো হবে সেটা সম্পর্কে নাফিস আপু অলরেডি বলে দিয়েছেন, আমি খুব বেশি কথা বলবো না। এখনো আমাদের মাঝে অনেকে আছেন যারা মনে করতেছেন যে আমি জাস্ট লাস্টের 15 দিন বা 20 দিন পড়াশোনা করে আমার মিড টার্ম পাস হয়ে যাবে। তো তাদের ক্ষেত্রে যদি পাস হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তবে তাদের ক্ষেত্রে পাস করাটা খুবই টাফ, খুবই টাফ, খুবই টাফ। ইদানিং দিন মানে ডে বাই ডে কিন্তু কোশ্চেন ধীরে ধীরে কঠিন হচ্ছে। তো সেজন্য আমরা আপনাকে অফার করছি যে আমরা আমাদের লাস্ট মোমেন্টে একটা এক্সাম ব্যাচ নিয়ে আসার চিন্তা করতেছি। যারা এখন পর্যন্ত কোনো ধরনের প্রিপারেশন এখন পর্যন্ত নেন নাই, আমাদের টোটাল যে আমাদের পিডিয়াট্রিক্স, এই টোটাল পিডিয়াট্রিক্স কে আমরা হচ্ছে কয়েকটা পার্টে ভাগ করছি। কয়েকটা পার্ট বলতে 14টা সিস্টেমে আমরা ভাগ করছি, ঠিক আছে? আপনারা হয়তো একটা স্লাইড শেয়ার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে দেখেন আমাদের সামনের মাসের 9 তারিখ থেকে একটা ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি, এবং এখানে টোটাল দেখেন আমাদের 14টা এক্সাম হবে। এই 14টা সিস্টেমকে আমরা এমন ভাবে ভাগ করছি যেন আপনার মিড টার্মের জন্য যত কিছু লাগে সবগুলোর জন্য কভার হয়ে যায়। এবং আপনারা জানেন পাশাপাশি কিন্তু আমাদের মিড টার্মে এখন আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি দেখেন তাহলে দেখুন বায়োস্ট্যাটিস্টিক্স যোগ হয়েছে। কিন্তু আমরা বায়োস্ট্যাটিস্টিক্স এর উপরেও কিন্তু আলাদা একটা গতবারের সেশন নিয়েছি, এবার আমরা আলাদা একটা সেশন নিব। এবং আপনি জেনে খুশি হবেন যে গতবার আমাদের বায়োস্ট্যাটিস্টিক্স যে সেশন নিয়েছি এই সেশন থেকেই কিন্তু এসবি এবং এসিকিউ তে কোশ্চেন কমন আসছে। তো দেখেন এখানে 14টা সিস্টেমকে এমন ভাবে ভাগ করা হয়েছে যেন পুরো মিড টার্মের সিলেবাসটা আপনার কভার হয়ে যায়। পাশাপাশি এখানে মডেল টেস্ট, এখানে 4টা মডেল টেস্টকে এই যে 14টা আপনি এক্সাম দিবেন 7টা 7টা করে ভাগ করা হয়েছে, ঠিক আছে? 7টা 7টা করে, প্রথমে একটা এসবি এসিকিউ, তারপরে আবার পরের 7টার উপরে এসবি এসিকিউ। তাহলে এইভাবে টোটাল সিস্টেমটাকে আমরা 2 পার্টে ভাগ করে আপনার প্রিপারেশনটা কমপ্লিট করবো। এবং সবার লাস্টে মক 1 মক 2, মক 1 হচ্ছে এসবিএ মানে টোটাল সিলেবাসের উপরে, এবং মক 2 এসিকিউ। তাহলে দেখেন এই যে এক্সাম গুলো দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে জাজ করতে পারবেন। আপনি হ্যাপাজার্ডলি না পড়ে যখন সিস্টেম ওয়াইজ পড়বেন, যেমন দেখেন নিউনাটোলজি যখন আপনি সিস্টেম ওয়াইজ পড়বেন তাহলে আপনার পড়াটা সুন্দর হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রত্যেকটা এক্সামের লাস্টে কিন্তু মানে এক্সাম শেষে কিন্তু আমাদের সলভ ক্লাস হয়। সেই সলভ ক্লাসটা খুবই চমৎকার হবে, আশা করি আপনাদের এই সলভ ক্লাসের মাধ্যমে অনেক কিছু, অনেক কনফিউশন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। সলভ ক্লাসের মাধ্যমে আমরা এই কোশ্চেন গুলা কিভাবে অ্যাকচুয়ালি পরীক্ষাতে লেখা উচিত, কোথায় এটা ভুল হলো, এই সিস্টেমটা কেন ট্রু, বাকিগুলা কেন ফলস, এগুলো কিন্তু ইন ডিটেলস আলোচনা করে দেওয়া হয়। জাস্ট লাইক আপনারা যখন পার্ট 1 পরীক্ষা দিয়েছেন তখন যেরকম একটা সলভ ক্লাস করছেন কোশ্চেনের উপরে, এখানেও কিন্তু একটা এরকম আপনারা সলভ ক্লাস করতে পারবেন। ওকে, তো এভাবে আপনারা যদি প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনাদের আশা করি যে মিড টার্মের জন্য যতটুকু পড়াশোনা প্রয়োজন ততটুকু আপনাদের হয়ে যাবে। আমি যদি লাস্ট একটা কথা বলে আমি শেষ করব। আমি যদি বলি যে ভাইয়া আপনার মিড টার্ম যদি পাস না হয় এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা বা বড় দায়ী কে জানেন? একটা প্রথম কারণ আমি যেটাকে বলি সেটা হচ্ছে আপনি যদি কখনো মনে করেন যে মিড টার্ম তো পরীক্ষা ঠিক আছে, মিড টার্ম পরীক্ষাতে আমার তো ক্যারি অন সিস্টেম আছে, আমি যদি একবার ফেল করি তাহলে আমি ট্রেনিংতে কন্টিনিউ করতে পারবো। 5 বছর কিন্তু মানে মিড টার্ম পাস না থাকে 1 বছর কিন্তু আপনি ট্রেনিং কন্টিনিউ করতে পারেন, ঠিক আছে? তাহলে এই চিন্তা ভাবনাটা যদি আপনার ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু বিপদ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাইয়া, শোনা যাচ্ছে। একটু আচ্ছা, কেটে গেছিল, যেটা এখন ঠিক আছে। বলতেছিলাম, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যদি আপনি মনে করেন যে আপনার মানে মিড টার্ম যেহেতু আমার 1 বছর ক্যারি অন সিস্টেম আছে, তাহলে তো একটু ধীরে সুস্থে পড়ি, একবার পাস না হলে কি হয়, সামনের বার আবার দিব পরীক্ষা। এই চিন্তা মাথায় ঢুকলে কিন্তু মিড টার্ম পাস করা কঠিন হবে আপনার জন্য। সবসময় একটা কথা মনে রাখবেন, পরীক্ষা সেটা যে পরীক্ষায় হোক না কেন, পরীক্ষা মানে একটা প্রেশার, পরীক্ষা মানে একটা প্যারা। দেখেন আমরা এখানে যারা আছি এখন মিড টার্ম পরীক্ষা দিচ্ছি, আমরা সবাই মোটামুটি ম্যারিড, ম্যাক্সিমাম আমরা ম্যারিড, আমাদের সংসার আছে, আমাদের বাচ্চা কাচ্চা হয়তো কারো আছে কারো নাই।
এই ব্যস্ততা কিন্তু আপনার দিনকে দিন বাড়বে। এটা খুবই ন্যাচারাল, আমাদের জীবনের একটা ওতপ্রোতভাবে জড়িত একটা ঘটনা যে আপনার যত দিন যাবে আপনার ব্যস্ততা তত বাড়বে। তো আপনি যদি একবার পাশ করে ফেলতে পারেন, আপনি আপনার মাথা থেকে একটা বোঝা নামিয়ে ফেলতে পারলেন এবং পরবর্তী 3 বছর আপনার ট্রেনিংটা স্মুথ হবে। কিন্তু আপনি যদি একবার পাশ না করেন, পরবর্তী পরীক্ষা দিতে যেয়ে কিন্তু আপনার সেম একটা প্যারা নেওয়া লাগবে, আপনার ব্যস্ততা বরং আরো বাড়বে, সব মিলিয়ে আপনার জীবনটা আরো বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য সবাই একটু প্ল্যান করি যে ভাইয়া আমি একবারই পরীক্ষা দিব, ইনশাল্লাহ আমরা একবারই চান্স পাব, মানে একবারই আমরা পাশ করব। এবং পাশ করার পরে আপনার দেখবেন 3 বছরের মধ্যে খুব সুন্দর একটা স্মুথ ট্রেনিং হবে। পাশাপাশি আরো অনেক কাজ কিন্তু সামনে বাকি আছে। মিড টার্ম পাশ করার পরে আপনার 1 বছরের মধ্যে আপনার প্রোটোকল অ্যাকসেপ্ট করাতে হবে, পরে থিসিস কমপ্লিট করা লাগবে, পরীক্ষার 6 মাস আগে থিসিস ডিফেন্স দেওয়া লাগবে, ফাইনালে আপনি পরীক্ষা দেবেন, অনেকগুলো কাজ বাকি সামনে। তার মধ্যে ওই কাজগুলোতে ঢুকতে হইলে আপনাকে অবশ্যই মিড টার্মটাকে পাস করা লাগবে। তাই প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা আর কথা খুব বেশি বাড়াবো না। আমি আপনাদেরকে লাস্টে একটা জিনিস অনুরোধ রাখবো, আপনি পড়েন মিড টার্মের জন্য, প্ল্যান করে পড়েন, সিস্টেম ওয়াইজ পড়েন। আপনি যদি নিজে পড়তে পারেন তাহলে মোস্ট ওয়েলকাম, যদি আপনি নিজে পড়তে না পারেন তাহলে আমাদের হেল্প নেন, আমাদের এক্সাম ব্যাচে আপনি রেগুলার এক্সাম দেন, দেখেন আপনার প্রিপারেশন এমনিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, আমরা সবাই আছি। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ, দারুণ একটা প্রেজেন্টেশন দিলেন। আশা করি এটা আমাদের যারা মিড টার্ম অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য আসলে খুবই কাজে লাগবে। তো মূল কথা ভাইয়া যেটা বলছে সেই কথা সূত্র ধরে আমি আরেকটা কথা বলতে চাই যে ফার্স্ট চান্স ইজ অলওয়েজ দ্য বেস্ট চান্স। আসলে এটার উপরে কোনো কথা নাই, কারণ সময়ের সাথে সাথে আমাদের যে অবস্টাকলস গুলো শুধু বাড়তে থাকবে। আমাদের যারা আমরা মেয়েরা যারা আছে আমাদের জন্য তো জিনিসটা আরো অনেক অনেক বেশি কঠিন ছিল, ছেলেদের জন্য কম কঠিন না, অবস্টাকল গুলো শুধু বাড়তেই থাকবে আমাদের। তার ফার্স্ট চান্সটা আসলে বেস্ট চান্স। একই ভাবে একই সিচুয়েশনে একই অপরচুনিটিস গুলো নিয়ে সব সুবিধা নিয়ে আপনি আরেকবার পড়তে বসতে পারবেন কিনা, হ্যাঁ, সেটার আসলে কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। আর ওই যে প্রিপারেশন জিনিসটা আসলে কখনোই পারফেক্ট হয় না, কিন্তু আপনার একটা কন্টিনিউয়াস এফোর্ট যেটা থাকবে, আপনার কনসিস্টেন্ট এফোর্টের কারণে দেখা যাবে আপনি পাস করে যাচ্ছেন। তার সাথে তো আমরা আছি সবসময় আপনাদের সাথে, যে কোনো প্রয়োজনে আমাদের ব্যাচের যে প্ল্যান গুলো এগুলো যদি ফলো করতে পারেন, আসলে আমাদের তো মিড টার্মের মানে টোটাল সাকসেস রেট, পাস করার রেটটা অনেক বেশি, আপনারা অলরেডি হয়তো জেনে থাকবেন। তো মানে ফেল করে যাওয়ার চান্স আসলে খুবই কম থাকে যদি আপনি আমাদের এই প্ল্যানটা কমপ্লিটলি ফলো করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের হাতে আর আসলে আমরা সময় নিচ্ছি না, রমজানের পরে ইফতারের পরে সময়টা নামাজ আছে সবার। আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। আশা করছি যে আমরা আমাদের সর্বোচ্চ গাইডলাইনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং আপনারাও এটা আন্তরিকভাবে নিতে চেষ্টা করবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা তাহলে আমাদের সেশনটা আজকে এখানে শেষ করছি।